ইরান অস্ত্র নামায়নি কেন? সীমান্তে ভারী অস্ত্র, সেনাবাহিনীর রণসজ্জা আর তেহরানের গলায় একটাই বার্তা, আমরা প্রস্তুত। যুদ্ধ থেমেছে কাগজে কলমে, কিন্তু ইরানের ট্যাঙ্ক থামেনি, মিসাইল ব্যাটারি সরেনি। সীমান্তে নিরাপত্তা বাড়ছে, কমছে না। কেন? কারণ ইরান জানে ইতিহাসে যারা আগে অস্ত্র নামিয়ে রেখেছে তারাই পরে চুক্তির টেবিলে দুর্বল হয়ে বসেছে। আর দুর্বলের কথা কেউ শোনে না, না তেহরানে না ওয়াশিংটনে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা পুরনো সত্য আছে, কূটনীতি তখনই কাজ করে যখন পেছনে শক্তি থাকে। ইরান ঠিক সেই খেলাটাই খেলছে। যুদ্ধবিরতি চলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু একই সময়ে ইরানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে গেলে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। চুক্তি লঙ্ঘন হলে, যুদ্ধবিরতি ভাঙলে জবাব আসবে, তাৎক্ষণিক, কঠোর, কোনো দ্বিধা ছাড়াই। ইরানের 3 স্তম্ভ। ইরানের সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিটা মনোযোগ দিয়ে পড়লে 3টি জিনিস স্পষ্ট হয়ে ওঠে। এই 3টি বিষয় আসলে ইরানের পুরো কৌশলের মেরুদণ্ড। প্রথমত, আত্মবিশ্বাস। বিবৃতিতে বলা হয়েছে ইরানি জনগণের সাহসী প্রতিরোধ, সেনাবাহিনীর আত্মত্যাগ এবং সরকারের সমন্বিত প্রচেষ্টার কারণেই শত্রুপক্ষ শেষ পর্যন্ত ইরানের শক্তি স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা শুধু বিবৃতি নয়, এটা একটি জাতির মনোবলের ঘোষণা। বাইরের চাপে আমরা ভাঙিনি, বরং শত্রুই পিছু হটেছে। এই বার্তাটা তেহরান দেশের ভেতরে এবং বাইরে 2 জায়গাতেই দিতে চাইছে। দ্বিতীয়ত, সীমারেখা। ইরান পরিষ্কার করে দিয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নেই। এই 3টি বিষয় ইরানের কাছে শুধু রাজনৈতিক ধারণা নয়, এগুলো অস্তিত্বের প্রশ্ন। 1979 সালের বিপ্লবের পর থেকে এই দর্শনই ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ, এটা ইরানের জাতীয় পরিচয়ের অংশ হয়ে গেছে। তৃতীয়ত, সংস্কৃতি। বিবৃতিতে বলা হয়েছে ইরানি জাতির মধ্যে ন্যায় বিচার, মর্যাদা ও প্রতিরোধের সংস্কৃতি তাদের সবচেয়ে বড় শক্তি। এই কথাটা খুব সহজ শোনালেও এর ভেতরে গভীর একটি বাস্তবতা আছে। অস্ত্র শেষ হতে পারে, গোলাবারুদ ফুরাতে পারে, অর্থনীতি চাপে পড়তে পারে, কিন্তু একটি জাতির সাংস্কৃতিক মনোবল ভাঙা অনেক কঠিন। ইরান সেই মনোবলকেই তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে দশকের পর দশক ধরে। ইরান ও যুক্তরাষ্ট্র এখন আলোচনার টেবিলে। লক্ষ্য আনুষ্ঠানিক চুক্তি, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু ইরানের স্মৃতি দীর্ঘ এবং সেই স্মৃতি তিক্ত। 2015 সালে বহু কষ্টে পারমাণবিক চুক্তি হয়েছিল, যাকে বলা হয় JCPOA। ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কথা ছিল। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেল। শুধু বেরিয়ে গেল না, নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হলো ইরানের ওপর। সর্বোচ্চ চাপ নীতির নামে ইরানের অর্থনীতিকে কোণঠাসা করার চেষ্টা হলো। সেই অভিজ্ঞতার পর ইরান কি চোখ বন্ধ করে বিশ্বাস করবে? না, এটাই স্বাভাবিক। কোনো দেশে একবার প্রতারিত হওয়ার পর দ্বিতীয়বার নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এগোয় না। তাই কূটনীতি চলুক, কিন্তু সেনাবাহিনী প্রস্তুত থাকুক। কলম চলুক, কিন্তু কামান ঢাকা থাকুক না। এটাই তেহরানের নীতি, এটাই তেহরানের বেঁচে থাকার কৌশল। এটাই স্বাভাবিক। কোনো দেশে একবার প্রতারিত হওয়ার পর দ্বিতীয়বার নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এগোয় না। তাই কূটনীতি চলুক, কিন্তু সেনাবাহিনী প্রস্তুত থাকুক। কলম চলুক, কিন্তু কামান ঢাকা না থাকুক। এটাই তেহরানের নীতি, এটাই তেহরানের বেঁচে থাকার কৌশল। যুদ্ধ হেরেও জিতল ইরান, আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়। 3 মাস, হাজারো বোমা, বিপুল অস্ত্র ভাণ্ডার। তবু আমেরিকা টেবিলে ফিরে এলো। ইরানের সঙ্গে সমঝোতায় বসতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। যে ইরানকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন, সেই ইরানই আজ টিকে আছে। শুধু টিকে নয়, মাথা উঁচু করে দাঁড়িয়ে। এটাই সবচেয়ে বড় গল্প। কেউ ভাবেনি ইরান পারবে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো। ওয়াশিংটন ও তেল আবিবের হিসাব ছিল পরিষ্কার। দ্রুত সামরিক অভিযান, ইরানের ক্ষমতা কাঠামো ভেঙে পড়বে, শাসন ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। যুদ্ধ শেষ হবে দ্রুত, কিন্তু ইরান সেই হিসাব উল্টে দিল। আঘাত এলো, পাল্টা আঘাত গেল। আরব প্রতিবেশী মার্কিন ঘাঁটি ইসরায়েল, ইরান কাউকে ছাড়েনি। হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠল। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার দাবি করলেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। পরে সেই দাবি অতিরঞ্জিত বলেই প্রমাণিত হলো। ইরান ভাঙেনি, খামেনি গেলেন, ব্যবস্থা গেল না। সবচেয়ে বড় দাবা চাল ছিল এটি।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন, তার ঘনিষ্ঠ সহযোগীরাও। ওয়াশিংটন ভেবেছিল এরপর ইরানের ক্ষমতা কাঠামো টলে যাবে, বিশৃঙ্খলা নামবে, শাসন ভেঙে পড়বে। কিন্তু তেহরান প্রমাণ করলেও মাথা কাটলে শরীর মরে না। দ্রুত পুনর্গঠিত হল নেতৃত্ব। মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতার ছেলে এবং আইআরজিসির শক্তিশালী কমান্ডারদের হাতে ক্ষমতা এলো। বিবিসির বিশ্লেষণ বলছে, নতুন নেতৃত্ব আদর্শগতভাবে আগের মতোই দৃঢ়, ঝুঁকি নেয় আরও আগ্রাসী। শিরোচ্ছেদ করলেও ইরান ঘুরে দাঁড়ালো। হরমুজ বিশ্বের গলা চেপে ধরার অস্ত্র। এই একটি চাল দিয়ে ইরান পুরো বিশ্বকে জিম্মি করে রাখল। হরমুজ প্রণালী, পৃথিবীর প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথে যায়। পেট্রোকেমিক্যাল, সার, প্রযুক্তিপণ্য সবকিছু। ইরান এই পথ বন্ধ রাখলেও বিশ্ববাজারে তেলের দাম উথাল পাথাল হলো। আফ্রিকার দরিদ্র দেশগুলোতে সার সংকটের ঝুঁকি তৈরি হলো, খাদ্য সংকটের ছায়া পড়ল। একটা সামরিক শক্তি না হোক, কৌশলগত শক্তি দিয়ে ইরান পুরো বিশ্বকে চাপে রাখল। আমেরিকার মুখ পুরল কোথায় কোথায়। বিবিসির বিশ্লেষক জেরেমি বোয়েন যা বললেন সেটা কড়া। এই যুদ্ধ আমেরিকার প্রতিপক্ষদের নিরুৎসাহিত করার ক্ষমতা দুর্বল করেছে। উপসাগরীয় তেল সমৃদ্ধ আরব রাজতন্ত্রগুলো, যারা মার্কিন ছাতার নিচে নিরাপদ ছিল, তারা এখন বিকল্প জোট খুঁজছে, ইরানের সঙ্গে সহাবস্থানের পথ খুঁজছে। চীন পুরো সময়টা চুপ করে দেখল। আমেরিকার সামরিক সক্ষমতার বাস্তব সীমা কোথায় সেটা বুঝে নিল। সমঝোতা, কিন্তু ইরানের শর্তে চুক্তি হলো 2 পৃষ্ঠা, 14টি ধারা। হরমুজ খুলবে, মার্কিন নৌ অবরোধ উঠবে, যুদ্ধবিরতি সম্প্রসারিত হবে। কিন্তু কঠিন প্রশ্নগুলো এখন উত্তরহীন। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী? নিষেধাজ্ঞার বিনিময়ে তেহরান কতটা ছাড় দেবে? ইসরায়েল সবচেয়ে বড় হারের গল্প। এই পুরো যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছিলেন, সারা জীবন অপেক্ষা করেছেন ইরানের শাসন ব্যবস্থা ভাঙার জন্য। সেই সুযোগ এলেও কিন্তু কাজ হলো না। উল্টো এখন সমঝোতার আলোচনায় ইসরায়েলের আসনই নেই। চুক্তি থেকে বাদ পড়েছে তেল আবিব। দেশের ভেতরে নেতানিয়াহু এখন সমালোচনার ঝড়ে। বিরোধীরা বলছেন, এই নীতি ইসরায়েলকে আরও বিপদে ফেলেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এখনও আটকে। হাজারো স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু বের হওয়ার পথ অনিশ্চিত। ট্রাম্প চেয়েছিলেন আত্মসমর্পণ, পেলেন পরাজয়। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট, একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলো, অন্যদিকে একা ইরান। হিসাবটা সহজ ছিল, আঘাত করো, ভেঙে পড়বে, চাপ দাও, মাথা নোয়াবে। ডোনাল্ড ট্রাম্প নিজে দাবি করেছিলেন নিঃশর্ত আত্মসমর্পণ। ইরান আত্মসমর্পণ করেনি। যুদ্ধ শেষ হয়েছে, হিসাব মেলানোর সময় এসেছে। আর সেই হিসাবে একটাই সত্য বেরিয়ে আসছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট সামরিকভাবে দুর্বল একটি দেশের কাছে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। পরিকল্পনাটা কি ছিল? দ্রুত আঘাত, চূড়ান্ত আঘাত। ইরানের ভেতর যে বিভাজন আছে, যে অর্থনৈতিক চাপ আছে, তা কাজে লাগাও। শাসন ব্যবস্থা নিজেই ধসে পড়বে, তেহরান হাঁটু গেড়ে বসবে। কিন্তু ঘটল উল্টো। প্রথম আঘাত সামলে নিল ইরান, তারপর পুনর্গঠিত হলো, তারপর পাল্টা আঘাত হানল, এবং সেই পাল্টা আঘাত এতটাই কার্যকর ছিল যে আক্রমণকারীরা থমকে গেল। রুশ সংবাদ মাধ্যম আরটিতে প্রকাশিত বিশ্লেষণে রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান সম্পাদক ফাইদর লুকিয়ানভ এটাকে বললেন অপ্রতিসম পাল্টা আক্রমণ। নতুন যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষের সমকক্ষ না হয়েও তাকে থামিয়ে দিতে পারে। 4টি চাল, 4টি মাস্টার স্ট্রোক। ইরান ঠিক কিভাবে এটা করল? প্রথম চাল, হরমুজ। বছরের পর বছর হুমকি দিয়েছে ইরান হরমুজ বন্ধ করবে। কেউ বিশ্বাস করেনি, এবার করল। বিশ্বের তেল সরবরাহের 30% গলা চেপে ধরল তেহরান। পুরো বিশ্বের অর্থনীতি কাঁপতে শুরু করল। এটা একটি বোমার চেয়ে বেশি কার্যকর অস্ত্র হয়ে উঠল। দ্বিতীয় চাল, সহযোগীদের সম্পদে আঘাত। শুধু মার্কিন লক্ষ্যবস্তু নয়, ইরান আঘাত করল যুক্তরাষ্ট্রের মিত্রদের সম্পদে। মানে বার্তাটা স্পষ্ট হলো, আমেরিকার পাশে থাকলে তুমিও নিরাপদ নও। জোটের ভেতরে চাপ তৈরি হলো। তৃতীয় চাল, সীমিত অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার। ইরানের অস্ত্র ভাণ্ডারে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নয়, কিন্তু যা আছে তা দিয়ে শত্রুর যথেষ্ট ক্ষতি করার সক্ষমতা দেখালো ইরান। পরিমাণ নয়, কার্যকারিতাই এখানে মাপকাঠি। চতুর্থ চাল, ক্ষতি সহ্য করার ক্ষমতা। এটাই হয়তো সবচেয়ে বড় অস্ত্র। ইরান মার খেলেও কিন্তু ভাঙল না। আর যুক্তরাষ্ট্র, দীর্ঘযুদ্ধের ধকল সহ্য করার রাজনৈতিক ইচ্ছা তাদের ছিল না। শক্তিশালীর দুর্বলতা। এই যুদ্ধ একটি বড় সত্য উন্মোচন করেছে, শক্তিশালী পক্ষেরও সীমাবদ্ধতা আছে। যুক্তরাষ্ট্রের কাছে পৃথিবীর সেরা সামরিক বাহিনী আছে, কিন্তু সেই বাহিনী ব্যবহার করার রাজনৈতিক মূল্য আছে। ভেতরে ভেতরে জনমত আছে, কংগ্রেস আছে, মিত্রদের চাপ আছে। ট্রাম্প যুদ্ধ শুরু করেছিলেন দ্রুত জয়ের আশায়। দীর্ঘযুদ্ধে আটকে যাওয়ার ভয় তার ছিল।
এবং ইরান ঠিক সেই দুর্বলতাটাকে কাজে লাগালো। দ্রুত ভাঙল না, দীর্ঘ টানে ধরে রইল, আর ট্রাম্পের রাজনৈতিক হিসাব ওলটপালট হয়ে গেল। লুকিয়ানভের বিশ্লেষণ বলছে, ট্রাম্প এখন আরেকটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে জড়াতে গভীরভাবে অনিচ্ছুক, কারণ ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিলেন তার একটি উদ্দেশ্যও পূরণ হয়নি। এটাকে বলে পরাজয়। যুদ্ধের আগে যা ছিল, যুদ্ধের পরেও তাই আছে। ইরানের পারমাণবিক প্রশ্ন ঝুলছে, হরমুজ আবার খুলবে, কিন্তু কোন শর্তে সেটা এখনো অস্পষ্ট। দুই পক্ষ দুই রকম ব্যাখ্যা দিচ্ছে। বাগাড়ম্বর সরালে ছবিটা পরিষ্কার। যুক্তরাষ্ট্র ইসরায়েল যা চেয়েছিল পায়নি। পারস্য কূটনীতির ইতিহাস বলে, আলোচনার টেবিলে ইরান দৃঢ় থাকে, ধৈর্য ধরে থাকে, মানে খেলা শেষ হয়নি। কিন্তু এই রাউন্ডে কে এগিয়ে সেটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না। লিতানি নদীতে পড়ল ইসরায়েলি অহংকার। হিজবুল্লাহ ডাবল ট্যাপ ড্রোন হামলায় কাঁপছে তেল আবিব। দক্ষিণ লেবাননের লিতানি নদী এখন আর কোনো সাধারণ জলধারা নয়, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য এক মৃত্যু ফাঁদ। হিজবুল্লাহর একের পর এক নিখুঁত ও প্রাণঘাতী হামলায় চূর্ণ বিচূর্ণ তেল আবিবের দম্ভ। মাঠ পর্যায়ে লড়ছে হিজবুল্লাহ, কিন্তু এই রণকৌশলের আসল মাস্টারমাইন্ড কে? আসল নায়ক কিন্তু পর্দার আড়ালে থাকা পারস্যের সিংহ ইরান। তেহরানের দেওয়া অত্যাধুনিক ড্রোন আর নিখুঁত যুদ্ধ কৌশলের সামনে লেবাননের মাটিতে কচু কাটা হচ্ছে নেতানিয়াহুর এলিট ফোর্সের সেনারা। রুটিন মুভমেন্ট ভেবে এগিয়ে যাচ্ছিল ইসরায়েলি কমান্ড টিম দক্ষিণ লেবাননের লিতানি নদীর কাছাকাছি এলাকা। ঘড়িতে তখন বিকেল ঠিক 5টা। 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার স্বয়ং লিড করছিলেন এই ফরওয়ার্ড টিমকে। সাথে ছিল এক ঝাঁক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। কিন্তু তারা জানত না, হিজবুল্লাহর যোদ্ধার আগে থেকেই পেতে রেখেছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। হঠাৎ এক বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো উপত্যকা। ঘটনাস্থলে খতম ইসরায়েলি 36তম ডিভিশন হেডকোয়ার্টারের কমব্যাট সোলজার মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলেন। বয়স মাত্র 29, বাড়ি হাইফায়। শুধু একজন নিহত হওয়ায় শেষ নয়, বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হলেন 36তম ডিভিশনের ডেপুটি কমান্ডার কর্নেল পদমর্যাদার এক শীর্ষ কর্মকর্তা। আহত হলেন 556তম ট্রান্সপোর্ট রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আরেক অফিসার। এক আঘাতে ধূলিসাৎ আইডিএফ এর পুরো কমান্ড চেইন। এই ধাক্কা সামলানোর আগেই আইডিএফ এর জন্য নেমে এলো আরও এক দুঃস্বপ্ন। কফর তেপনিট গ্রামের কাছে তখন সকাল 6টা। একটি ইসরায়েলি ট্যাঙ্ক পজিশনকে লক্ষ্য করে ধেয়ে এলো হিজবুল্লাহর একটি এফপিভি কামিকাজে ড্রোন। নিখুঁত নিশানা, বিকট বিস্ফোরণ। স্প্লিন্টারের আঘাতে সাথে সাথে ঝাঁঝরা হয়ে গেল 4 ইসরায়েলি সেনা। এরপর শুরু হলো হিজবুল্লাহর ডাবল ট্যাপ রণকৌশল। আহত সেনাদের উদ্ধার করতে যখনই একটি ইসরায়েলি ইভাকুয়েশন যান বা অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছালো, আকাশ থেকে বাজ পাখির মতো ছেঁকে ধরল হিজবুল্লাহর দ্বিতীয় ড্রোনটি। উদ্ধারকারী গাড়ির উপর সরাসরি আছড়ে পড়ল সেটি। আহতদের বাঁচাতে এসে নিজেই ধ্বংসস্তূপে পরিণত হলো আইডিএফ এর গাড়ি। মারাত্মকভাবে আহত হলেন আরও এক সেনা। রক্তাক্ত 5 সেনাকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হলো ইসরায়েলের হাসপাতালে। একেই বলে রণক্ষেত্রের চূড়ান্ত অপমান। এত কিছুর পরও ইসরায়েল ভাবছে আলোচনা টেবিলে হিজবুল্লাহকে নিরস্ত্র করা যাবে। হিজবুল্লাহ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো শর্তহীন আত্মসমর্পণ নয়। আলোচনার একমাত্র ছাদ হলো পারস্পরিক নিরাপত্তা। নিরস্ত্রীকরণের কোনো প্রস্তাব লেবাননের মাটিতে টিকবে না। ইসরায়েলের জন্য কোনো সেফ জোন বা পরীক্ষামূলক এলাকা রাখা হবে না। কোনো লাল, সবুজ বা হলুদ রেখা মানা হবে না। আমেরিকার ছায়াতলে বসে যে অসম্মানজনক চুক্তি তেল আবিব চাপাতে চায়, তা বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যাখ্যান করেছে প্রতিরোধ যোদ্ধারা। আর এই অদম্য সাহসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইরান শুধু বন্ধু নয়, ইরান এই যুদ্ধের আসল রূপকার। পশ্চিমাদের শত নিষেধাজ্ঞা আর মার্কিন রণতরীর হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে ইরান তার সর্বোচ্চ প্রযুক্তি পৌঁছে দিয়েছে লেবাননের ফ্রন্ট লাইনে। বেইজিং আর মস্কোর সাথে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে ইরান আজ মধ্যপ্রাচ্যের একক চালিকা শক্তি। ইসরায়েলের আয়রন ডোম কিংবা আমেরিকার আধুনিক নজরদারি, ইরানি প্রযুক্তিতে তৈরি এই এফপিভি ড্রোনের ঝাঁকের সামনে আজ সম্পূর্ণ অকেজো। দুই ঘন্টা। ট্রাম্প নিজেই বললেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। এই একটি বাক্য বদলে দিয়েছে সব হিসেব। মার্কিন প্রেসিডেন্ট নিজের মুখে স্বীকার করলেন ইরান কতটা শক্তিশালী। আর সেই স্বীকারোক্তির পরদিনই জানা গেল যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে চুক্তি করতে বসেছে। প্রশ্ন একটাই, কে জিতল? 40 দিনের যুদ্ধ, শূন্য সাফল্য। পরিকল্পনা ছিল পরিষ্কার।
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করো, ইউরেনিয়াম মজুদ শেষ করো, হুমকি চিরতরে মিটিয়ে দাও। 40 দিন চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে পূর্ণ শক্তিতে, ফল শূন্য। লক্ষ্য পূরণ হয়নি। উল্টো ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। 21টি। এটা পরাজয় নয়, এটা বার্তা। ইউরেনিয়াম, 10টি বোমার কাঁচামাল। IAEA বলছে ইরানের কাছে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। শর্ত একটাই, 60% মাত্রার ইউরেনিয়াম 90% উন্নীত করতে হবে। কতটা সময় লাগবে সেটা করতে? বিশ্লেষকরা বলছেন বেশি নয়। নেতানিয়াহু বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন, তাই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ইউরেনিয়াম ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না, কিন্তু থামতে হলো। ট্রাম্পের মুখ, হঠাৎ সব বদলে গেল। ট্রাম্প বললেন ইরানের সঙ্গে সমঝোতা হবে। 19 জুন জেনেভায় চূড়ান্ত চুক্তি, এবং সঙ্গে যোগ করলেন নেতানিয়াহু একজন কঠিন মানুষ, ইরানের সঙ্গে চুক্তির জন্য ইসরায়েলের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। মার্কিন প্রেসিডেন্টের মুখে এই কথা। ইসরায়েলের জন্য এটা সমর্থন নয়, এটা সতর্কবার্তা। ট্রাম্প ইসরায়েলকে রক্ষা করছেন না, ট্রাম্প আমেরিকার স্বার্থ রক্ষা করছেন। চুক্তিতে কি থাকছে কি থাকছে না। ট্রাম্প জানিয়েছেন নতুন চুক্তি নিশ্চিত করবে ইরান কেবল বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, সামরিক খাতে নয়। শুনতে বড় মনে হচ্ছে, কিন্তু ফাঁকটা কোথায়? ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের মিসাইল তৈরি বন্ধের কোনো শর্ত এই চুক্তিতে নেই বলেই সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হচ্ছে, কিন্তু ক্ষেপণাস্ত্র সেটা বাদ। ইসরায়েল এটা জানে, তাই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বললেন ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে সেজন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। অর্থাৎ ইসরায়েল আমেরিকার চুক্তির বাইরে নিজের পথে হাঁটবে, একা। কিন্তু একা পারবে? ইরানের হাতে কি আছে? শুধু ইউরেনিয়াম নয়, ইরানের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বহর, প্রক্সি নেটওয়ার্ক, হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া এবং হরমুজ ও বাব আল মান্দাব 2 প্রণালীর উপর কৌশলগত নিয়ন্ত্রণ। 40 দিনের যুদ্ধে ইরান ভাঙেনি, বরং পাল্টা আঘাত করেছে। মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে এবং আলোচনা টেবিলে এসেছে নিজের শর্তে। এটাই ইরানের শক্তি। জেনেভার পর কি? 19 জুন চুক্তি হলে মধ্যপ্রাচ্যে সাময়িক স্থিরতা আসতে পারে, কিন্তু মূল প্রশ্ন থেকে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র থাকছে, ইউরেনিয়াম মজুদ থাকছে, প্রক্সি নেটওয়ার্ক থাকছে, শুধু একটা কাগজে সই হবে। ট্রাম্প চুক্তি ব্যর্থ হলে আবার হামলার হুমকি দিয়েছেন, কিন্তু 40 দিনে যা পারেননি, পরে কিভাবে পারবেন? ইরান সেই হিসাবও জানে। 2 ঘন্টা। ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসা এই দুটো শব্দ আসলে পুরো একটা যুদ্ধের সারাংশ। ইসরায়েল লড়েছে, আমেরিকা লড়েছে, 40 দিন আগুন জ্বলেছে। শেষে টেবিলে বসতে হলো ইরানের শর্তে। মস্কো থেকে বেজে উঠল এক শীতল সতর্কবার্তা, যেন বরফে মোড়া কোনো বজ্রপাত যা আকাশ ভেদ করে নামছে ইউরোপের হৃদয়ে। যুদ্ধের শব্দ নেই এখনও, কিন্তু প্রস্তুতির প্রতিটি নড়াচড়া যেন ভবিষ্যতের অন্ধকারকে আগেই লিখে রাখছে। রাশিয়া ঘোষণা করেছে নতুন এক বিশাল পরমাণু মহড়ার নাম তার কৌশলগত প্রতিরোধ অনুশীলন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কিছু শক্তি প্রদর্শনের এক নির্ভুল নিঃশব্দ বার্তা, পশ্চিমের উদ্দেশ্যে ছুড়ে দেয়া এক হিমশীতল ইশারা। এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 64,000 সেনা, হাজার হাজার সামরিক যান, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, আকাশে 140টি যুদ্ধবিমান, সমুদ্রে 73টি যুদ্ধবিমান এবং 13টি সাবমেরিন। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি একটি সামরিক ভূমিকম্প যার কম্পন ছড়িয়ে পড়ছে ইউরোপের সীমানা ছুঁয়ে। এই মহড়ার কেন্দ্রবিন্দু বেলারুশ। ন্যাটোর দরজার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ড এখন পরিণত হয়েছে এক উত্তপ্ত পরীক্ষাগারে, যেখানে পরমাণু কৌশল শেখানো হচ্ছে সৈন্যদের। কিভাবে, কখন এবং কোন অবস্থায় ব্যবহার করা হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র। মিনস্কো বলছে এটি প্রতিরক্ষা অনুশীলন, মস্কো বলছে এটি প্রস্তুতি, আর পশ্চিম বলছে এটি এক অশান্ত সংকেত। কিন্তু এই উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতির আকাশে আরেকটি নীরব ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান। যেখানে অন্যরা অস্ত্রের ঝনঝনানিতে শক্তি দেখায়, সেখানে ইরান দাঁড়িয়ে থাকে কৌশলের নীরবতায়। মস্কোর মহড়া যখন ইউরোপকে কাঁপিয়ে দিচ্ছে, তখন তেহরান তার অবস্থানকে আরও দৃঢ় করছে এক ভিন্ন মঞ্চে, কূটনীতি, প্রতিরোধ এবং আঞ্চলিক ভারসাম্যের সূক্ষ্ম খেলায়। রাশিয়া যখন সাবমেরিন, ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বাহিনীর প্রদর্শনী করছে, তখন ইরান তার শক্তি দেখাচ্ছে ভিন্ন ভাষায়, সমুদ্রপথ, আকাশসীমা এবং আঞ্চলিক জোটের জটিল জালে। যুদ্ধের আওয়াজ নয়, বরং অবস্থানের স্থিরতা।
মস্কোর এই মহড়ার আরেকটি অংশে উঠে এসেছে ভয়ঙ্কর এক বার্তা। পারমাণবিক সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করছে রাশিয়া। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, এমনকি সাব অরবিটাল গতিপথে চলতে সক্ষম অস্ত্রের কথা বলা হচ্ছে, যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। ভ্লাদিমির পুতিনের ভাষায় এগুলো এমন অস্ত্র যার কোনো তুলনা নেই। পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত স্পষ্ট, ভারসাম্য আর আগের মতো নেই। এই ঘোষণার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে ন্যাটোর করিডোরে। ইউরোপের রাজধানীগুলোতে ফিরে এসেছে পুরনো এক শীতল যুদ্ধের গন্ধ, কিন্তু এবার দৃশ্যপট আরও জটিল, আরও বিস্তৃত। কারণ বিশ্ব এখন আর দ্বিমেরু নয়, এটি বহুস্তরীয়, বহুপ্রান্তিক এক দাবার বোর্ড। এবং সেই বোর্ডে ইরানের উপস্থিতি আর শুধু আঞ্চলিক নয়, এটি এখন বৈশ্বিক সমীকরণের একটি অপরিহার্য অংশ। রাশিয়ার এই শক্তি প্রদর্শনের মাঝেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ভবিষ্যতের সংঘাত কি শুধুই ইউরোপ কেন্দ্রিক থাকবে, নাকি মধ্যপ্রাচ্য, ইউরেশিয়া আর পারস্য উপসাগর এক নতুন সমীকরণে জড়িয়ে পড়বে? ইরান এই প্রশ্নের উত্তর দিচ্ছে অবস্থানে, কখনো প্রতিরক্ষা কৌশলে, কখনো কূটনৈতিক বার্তায়, আবার কখনো আঞ্চলিক ভারসাম্যের নীরব স্থিতিতে। মস্কোর সাবমেরিন যখন সমুদ্রের অন্ধকারে গর্জন তোলে, তেহরান তখন সমুদ্র পথের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাবের সূক্ষ্ম রেখা আঁকে। আকাশে যখন ক্ষেপণাস্ত্র উড়ে যায়, তখন ইরান তার প্রতিরক্ষা কাঠামোকে আরও স্তরবিন্যস্ত করে তোলে নিঃশব্দে। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেত শেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মহড়া নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল, ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেত শেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা, কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই নিয়ন্ত্রণে থাকে, তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কি ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল? কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে, সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে? গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরও বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল, তাতে বড়সড় চিড় ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড়, যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে, যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে, লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে, যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরও ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি। সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা, যেখানে চোরের 10 দিন, গৃহস্থের একদিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে, তারা বুঝেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো। চোখে শান্ত, কিন্তু ভিতরে প্রচণ্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনাই রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে। আমেরিকা হামলা করলো, ইসরায়েল হামলা করলো, গোটা পশ্চিমা দুনিয়া ঝাঁপিয়ে পড়ল। তবু ইরান দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সংঘাতে দুই পক্ষের লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল প্রভাব বিস্তারের খেলা।
মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার লড়াই, এই সাম্রাজ্যের ক্ষমতা প্রদর্শন। আর ইরানের জন্য এটা ছিল টিকে থাকার যুদ্ধ, মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রাম, নিজেদের অস্তিত্ব রক্ষার মহাপরীক্ষা। দুটো আলাদা লক্ষ্য, দুটো আলাদা ফলাফল। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে নতজান করতে, পারেনি। ইরান চেয়েছিল মাথা উঁচু রেখেছে। বরং আজ ইরান নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক নতুন পরাশক্তি হিসেবে। ইতিহাসের এই মোড়টা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। প্রথম মাস্টার স্ট্রোক, অসম যুদ্ধের কৌশল। ইরান জানত সরাসরি যুদ্ধে টেকা সম্ভব নয়। মার্কিন ইসরায়েল যৌথ শক্তির সামনে প্রচলিত কায়দায় লড়াই করা মানে নিশ্চিত পরাজয়। তাই ইরান বেছে নিল ভিন্ন পথ, অসম যুদ্ধের কৌশল। এই কৌশলের মূল মন্ত্র একটাই, প্রতিপক্ষকে হঠাৎ ধ্বংস করতে হবে না, ধীরে ধীরে দুর্বল করে দিলেই চলে। ফোঁটা ফোঁটা জলে পাথর কাটে। ইরান ঠিক সেই কাজটাই করল। প্রতিটি হামলায় বড় ক্ষতি নয়, কিন্তু প্রতিটি হামলায় একটু একটু করে শত্রুর শক্তি ক্ষয়, একটু একটু করে মনোবল ভাঙা, একটু একটু করে বার্তা পাঠানো, ইরানকে শেষ করা যাবে না। এই কৌশলে ইরান বেশ ভালোভাবেই সফল হয়েছে। দ্বিতীয় মাস্টার স্ট্রোক, মোজাইক প্রতিরক্ষা। ইরানের আরেকটি অসাধারণ কৌশলের নাম মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণত একটি দেশের প্রতিরক্ষা কাঠামো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। মাথায় আঘাত করলে পুরো শরীর অসাড় হয়ে যায়, এটাই শত্রুর কৌশল। ইরান এই ফাঁদে পা দেয়নি। সে তার প্রতিরক্ষা কাঠামো পুরো দেশব্যাপী আলাদা আলাদা ব্লকে ছড়িয়ে দিয়েছে। একটা অংশ আক্রান্ত হলেও বাকি অংশ সক্রিয় থাকে। একটা ব্লক ধ্বংস হলেও অন্য ব্লক প্রতিরোধ বজায় রাখে। পুরো ব্যবস্থাটা যেন একটি জীবন্ত মোজাইক চিত্র। একটি টুকরো সরিয়ে নিলেও বাকি ছবি অক্ষুণ্ণ থাকে। সর্বাধুনিক মার্কিন সমরাষ্ট্র ইরানের কিছু স্থাপনা ধ্বংস করতে পেরেছে, কিন্তু ইরানের মূল মনোবলে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি। তৃতীয় মাস্টার স্ট্রোক, আকাশের নতুন অস্ত্র। ইরান শুধু রক্ষণেই থেমে থাকেনি, আক্রমণেও নেমেছে, এবং সেই আক্রমণ দেখে পুরো বিশ্ব হতবাক। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু আর ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় একের পর এক আঘাত হেনাচ্ছে ইরান। আর এই সক্ষমতা ইরান কিনে আনেনি, বাইরে থেকে পেয়েও আসেনি, সম্পূর্ণ নিজস্ব একাগ্রতায় অর্জন করেছে। চতুর্থ মাস্টার স্ট্রোক, মিত্রের জাল। একা লড়াইনি ইরান, আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়েছে এক অদৃশ্য সামরিক জাল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী, ইরাকের মিলিশিয়া বাহিনী, সিরিয়ার রেজিস্ট্যান্স ফোর্স। প্রতিটি মিত্র ভিন্ন মাটিতে লড়ছে, প্রতিটি মিত্র শত্রুর শক্তি ক্ষয় করছে ভিন্ন কায়দায়। আর বাইরের মিত্রের কথা আলাদা করে বলার দরকার নেই। চীন আর রাশিয়া ইরানের পাশে আছে, এটুকু বললেই যথেষ্ট। ইতিহাসের রায়, যুক্তরাষ্ট্র বিজয়ী হয়নি। সর্বশক্তি দিয়েও ইরানকে বাগে আনতে পারেনি মার্কিন ইসরায়েল শক্তি। আর এই ব্যর্থতাই পাল্টে দিয়েছে পুরো ভূ রাজনীতির সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে কালো মেঘ, কিন্তু এবার ঝড়টা যেন অন্যরকম, নিঃশব্দ, অদৃশ্য আর অনেক বেশি হিসেবে। প্রশ্নটা এখন সরাসরি, ইরান কি নতুন সশস্ত্র ফ্রন্ট খুলে এমন এক খেলা শুরু করতে যাচ্ছে যেখানে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই ঘায়েল হয়ে যাবে? তেহরান যেন দাবার বোর্ড সাজিয়ে ফেলেছে, গুটি নড়ছে ধীরে, কিন্তু লক্ষ্য সরাসরি রাজা। ইয়েমেনের হুথিদের একটা সময়ে অনেকেই স্থানীয় বিদ্রোহী ভেবেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে সেই ছোট আগুনই আজ আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি ঠিক সেই পথেই হাঁটছে? নতুন আরেকটি প্রক্সি শক্তি, নতুন এক অদৃশ্য বাহিনী? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেখানে সরাসরি শক্তি প্রদর্শনে বিশ্বাসী, ইরান সেখানে খেলছে দীর্ঘমেয়াদী খেলা। তারা জানে একটি সরাসরি যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই না, বরং অর্থনীতি, কূটনীতি আর জনমতের লড়াইও। তাই তারা বেছে নিয়েছে অন্য রাস্তা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া সরাসরি বলেছেন, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র, নতুন কৌশল। এই তিনটি শব্দই এখন পুরো অঞ্চলের জন্য অ্যালার্ম বেল। কিন্তু এই নতুন বলতে আসলে কি বোঝাচ্ছে তেহরান? প্রথমত, প্রক্সি নেটওয়ার্কের বিস্তার। ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এমন শক্তির জাল বুনেছে যেগুলো একদিকে স্থানীয়, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের সঙ্গে সংযুক্ত। এটা যেন মাকড়সার জাল, এক প্রান্তে টান দিলেই অন্য প্রান্ত কেঁপে ওঠে। দ্বিতীয়ত, অস্ত্রের বিবর্তন। সাম্প্রতিক যুদ্ধে শুধু মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়েই ইসরায়েলি স্থাপনাগুলোকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। এখন তারা বলছে এটা ছিল কেবল শুরু। রাশিয়ার সহায়তায় উন্নত মিসাইল প্রযুক্তি, দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা আর নতুন প্রজন্মের ড্রোন, সব মিলিয়ে ইরান যেন নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজিয়েছে। তৃতীয়ত, পারমাণবিক ছায়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 90% উন্নীত করলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব।
আর ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যদি আগ্রাসন বাড়ে তাহলে তারা সেই পথেই হাঁটতে পারে। এটা ঠিক যেন পিঠ দেয়ালে ঠেকে গেলে বাঘও থেমে থাকে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানির প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যায়, আর সেই পথ এখন ইরানের প্রভাবের মধ্যে। মানে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে না, তেল দিয়েও লড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এই সংকটের সমাধান খুঁজতে চীনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ফল খালি হাতে ফেরা। এটা যেন ঢাকঢোল পিটিয়ে যাওয়া আর নিঃশব্দে ফিরে আসা। এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে এই সামনে এনে দিয়েছে। অন্যদিকে ইরান সময়টাকে কাজে লাগিয়েছে নিখুঁতভাবে। যুদ্ধবিরতির সময়টাকে তারা ব্যবহার করেছে পুনর্গঠনের জন্য। নতুন কৌশল, নতুন পরিকল্পনা, নতুন প্রস্তুতি। এখন তারা শুধু প্রতিরোধ করছে না, তারা প্রস্তুত আক্রমণের জন্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে এক নতুন জাল তৈরি করেছে। মানে যুদ্ধ শুরু হলে সেটা হবে চারদিক থেকে চাপের খেলা। ইরান একা লড়বে না, তার নেটওয়ার্কে হবে আসল শক্তি। আর এই জায়গাতেই বদলে যাচ্ছে খেলার নিয়ম। আগে যুদ্ধ মানে ছিল দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ। এখন যুদ্ধ মানে একটি দেশের বিরুদ্ধে একাধিক অদৃশ্য শক্তির একযোগে আঘাত। এই নতুন বাস্তবতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ অনেক বড়।